আমাদের বাড়ির একটু বর্ণনা দেই। যেখানে আমাদের বাড়ি তার আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। খোলা মাঠ দুই দিকে, পেছনে পুকুর আর সামনে একটা হাইওয়ে। বাড়ির পরিবেশটা এত সুন্দর, বিকালে ছাদে উঠে তাকালে চারিদিক শুধু মাঠ, একটু দূরে একটা মেহগনি বাগান আর তার পাশে কালো পুকুর। এই পুকুরটার নাম কালো পুকুর কেন জানি না, তবে এটুকু জানি ওই পুকুরে অনেক মাছ আছে, কিন্তু কেউ সেই মাছ ধরতে পারে না, কারণ ওখানে প্যারানর্মাল কিছু বিষয় আছে। সবার ধারণা ওখানে জিন থাকে। একবার হলো কি, আমাদের ওই দূরের এলাকা থেকে একদল জেলে আসলো। ওরা বলল, আমরা শুনেছি আপনাদের পুকুরে নাকি মাছ ধরা যায় না, আমরা মাছ ধরে দিতে পারবো, তবে শর্ত আছে। মোট মাছের 4 ভাগের 3 ভাগ আমাদের দিতে হবে। তো যার পুকুর সে ভাবল, মোটেও ধরতে পারি না, যদি 1 ভাগ পাই তাতে অনেক বেশি হয়ে যাবে। সে রাজি হয়ে গেল। এরপর পুকুরে মাছ ধরার প্রস্তুতি নিল জেলেরা। জাল ফেলল। একদিক থেকে অন্যদিকে টেনে নেওয়া হলো জাল, কিন্তু কোনো মাছ ধরা পড়ল না, কিছু মরা ঢেলা মাছ ছাড়া। জেলেরা তো খুব বিরক্ত। কেন এমন হলো? মাছ না পেলে পোষাবে কিভাবে? এত কষ্ট করে এতগুলো মানুষ খাটলো, কোনো মাছ না ধরে বাড়ি যাবে, এটা তো হতে পারে না। এত মাছ দেখা যাচ্ছে, অথচ জালে উঠছে না। তারা নতুন সিদ্ধান্ত নিল, পাম্প নিয়ে সেচ দেবে। পাম্প আনা হলো সেচ দেওয়ার জন্য। এরপর স্টার্ট হলো। জেলেরা বলা বলি করছিল, এইবার মাছ তুমি না উঠে যাবে কই? পুকুরের সাইজ অনুযায়ী সেচ দিতে বেশি সময় লাগার কথা না, কিন্তু অস্বাভাবিক বেশি সময় লাগছে। পানি কমছে না। যাই হোক, পানি সেচ হচ্ছে। এদিকে রাত হয়ে গেছে। জেলেরা ওখানে চুলা বসিয়ে রান্না করার আয়োজন করলো, আর সবাইকে বলা হলো, এত রাতে কেউ মাছ ধরতে নামবে না, যা করার সকাল সকালে করবে। ভোর রাতের দিকে পানি কমে আসলো। সেচ বন্ধ করে দেয়া হলো। সবাই লাইট মেরে দেখলো প্রচুর মাছ। জেলেরা ভীষণ খুশি। সকালের আলো ফুটলেই তারা মাছ ধরতে নামবে। এদিকে এলাকার লোকজনের ভেতরে ভীষণ একটা কৌতূহল ছিল এই পুকুর নিয়ে। তাই ভোর হতে তারাও হাজির হলো মাছ ধরা দেখার জন্য। কিন্তু তারা আশ্চর্যজনকভাবে কোনো মাছ ধরতে পারল না। যখনই কাদার মধ্যে থেকে মাছ ধরে ছুটিতে রাখা হয়, তখনই তারা দেখতে পায় সেটা মাছ নয়, সাপ। তারপরে চোখের ভুল বা হ্যালুসিনেশন ভেবে আরো কিছুক্ষণ মাছ খোঁজাখুঁজির পর একে অন্যের কাছে জিজ্ঞাসা করে, তুমি কি মাছ দেখতে পাচ্ছ না সাপ? এমন সময় উপর থেকে এলাকার লোকজন চিৎকার শুরু করলো, সাপ সাপ বলে। ভয়ে জেলেরা সব পুকুর থেকে ছুটাছুটি করে উপরে উঠে গেল, কারণ পুকুর ভর্তি শুধু সাপ আর সাপ। সে সাপগুলো যেন তেন সাপ নয়, সংখ্যায় 1টা 2টা নয়, শত শত সাপ। কেমন একটা পরিস্থিতি চিন্তা করুন। একজন মানুষ শুধু নয়, এলাকার সব মানুষ জড়ো হয়েছে সেই সাপ দেখার জন্য। আমাদের এলাকার সকলেরই মনে আছে সেই ঘটনা, এবং এলাকায় সেটা একটা প্রচলিত ঘটনা হিসেবে বর্ণিত আছে। আপনি শুনলে অবাক হবেন, এখনো সেই পুকুর আছে, এবং সেখানে এখনো কেউ একা যেতে সাহস পায় না। দিনে দুপুরে কিংবা রাতে যখনই সেখানে কেউ যাবে, 2টা বা 1টা সাপ নজরে পড়বেই। আর সেই ভয়ঙ্কর জায়গাতেই আমাদের বাড়ি। বাড়ির আশেপাশের পরিবেশটা দেখলে আপনার অন্যরকম এক অনুভূতি হবে। জায়গাটা ভয়ঙ্কর সুন্দর, যেখানে থাকতে আপনার ইচ্ছে করবে, ভালো লাগবে এবং ভয়ও করবে। যাই হোক, মূল ঘটনায় চলে যাই। আমরা নতুন বাড়িতে উঠলাম একটু তাড়াহুড়া করে, কারণ আমার দাদুর শরীরটা ভালো ছিল না। বার্ধক্যজনিত কারণে দাদুর তখন মুমূর্ষু অবস্থা, আর আমার বাবা খুব চাইছিল তার বাড়িতে তার মা যেন কয়েকটা দিন হলেও থাকতে পারে। তাই এত তাড়াহুড়া। আমরা নতুন বাড়িতে উঠলাম। চারিদিকে কোনো বাউন্ডারি নেই। ভয়ঙ্কর পরিবেশে ঠায় দাঁড়িয়ে আছে আমাদের সত্য করা সেই বাড়ি। আমার দাদুর অবস্থা ভালো না, ভুলভাল কথা বলা শুরু করেছে, প্রলাপ বকছে। এমন চলল সপ্তাহখানেক। তারপর দাদুর জবান বন্ধ হয়ে গেল। এভাবে 5 দিন কথা বন্ধ ছিল তার। তার সেই চির বিদায়ের মুহূর্ত আসলো। তিনি মারা গেলেন। আত্মীয় স্বজন সবাই আসলো, বাড়ি ভর্তি লোকজন, একটা অন্যরকম পরিবেশ। এরকম কাটলো 4-5 দিন।
তারপর যে যার বাড়িতে চলে গেল। রয়ে গেলাম শুধু আমরা চারজন, আম্মু, আব্বু এবং আমরা দুই ভাই বোন। মৃত বাড়ি কেমন ভয় ভয় লাগে। সন্ধ্যা হলেই কেমন থমথমে পরিবেশ। একটা কথা বলতে ভুলে গেছি, বাড়িতে ওঠার পর থেকেই রাত হলে ঘরের চারিদিকে কেমন যেন একটা শব্দ পেতাম। মাঝে মাঝে বাড়ির ফ্রন্টের দিকে কলাপসেবল গেট ছিল, সেটা ধরে কেউ ঝাঁকাতো, ঝুলতো এমন মনে হতো। কিন্তু দরজা খুলে গেটের কাছে কাউকে পাওয়া যেত না। মাঝে মাঝে চাপা কান্নার শব্দ ভেসে আসতো। কি এক অদ্ভুত অনুভূতি, বলে বোঝাতে পারবো না। দাদি মারা যাবার একটা মনোকষ্ট, সাথে এরকম ভৌতিক পরিবেশ আমাদের জীবনটা কেমন দুর্বিষহ করে তুলল। রাত হলে মনে হতো, এটা আমরা কোথায় আসছি? এত ভয় লাগে, এখানে থাকবো কিভাবে? আমার বাবা বলতো, নতুন বাড়িতে উঠলে প্রথম প্রথম এরকম লাগে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সে এই ভৌতিক ব্যাপারগুলোকে কোনোভাবে পাত্তাই দিচ্ছিল না। যাই হোক, এক রাতের কথা বলি। আমার বাবা হঠাৎ অফিসের কাজে বাইরে গিয়েছিল, আর যাওয়ার সময় বলে গিয়েছিল সে আজ রাতে বাসায় ফিরবে না। এমনিতেই বাবা বাসায় থাকতেই আমরা ভয়ে গুটিসুটি মেরে থাকি, আর বাবা না থাকলে আমরা কিভাবে থাকবো ভাবতেই পারছিলাম না। সন্ধ্যা হলো, আমরা তিনজন বাসায় সামনের গেট এবং পেছনের দিকে বের হওয়ার জন্য যে লোহার দরজা, সেটা তালা দিয়ে দেই। আমরা নাস্তা খাচ্ছিলাম, হঠাৎ মনে হলো চারিদিকে প্রতিদিনের চেয়েও আরো বেশি নিস্তব্ধ এবং আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। মনে হলো খুব বড় ঝড় আসবে, আর সেই সময় একটু মেঘ দেখলেই বিদ্যুৎ চলে যেত। বাতাস, বৃষ্টি যাই হোক, বিদ্যুৎ নেই। সেদিনও তার ব্যতিক্রম ছিল না। বিদ্যুৎ চলে গেল, নিমিষেই অন্ধকারে ছেয়ে গেল চারিদিক। শুরু হলো ঝড়, বাতাসের তীব্র বেগে বয়ে চলা, সাথে আমাদের মনের ভয়, হিমশীতল স্রোতধারাও বইছে। আম্মু আমাদের দুই ভাই বোনকে নিয়ে একটা টিমটিমে চার্জার ল্যাম্প জ্বালিয়ে বসে আছে, আর ঝড় থামার অপেক্ষা করছে। নিশুতি রাত, ভাইয়া আর আম্মু ভয় পাচ্ছে চোর ডাকাতের। হাইওয়ের পাশে আমাদের বাড়ি, কিন্তু কেমন যেন শুনশান পরিবেশ। আমি ভয় পাচ্ছি অতিপ্রাকৃত কিছুর। বাতাসের ঝাপটা কিছুটা কমে আসলো, কিন্তু তার সাথে নতুন সংযোজন হলো বৃষ্টি। বৃষ্টি পড়তে শুরু করলো, ঝুমঝুম ঝুমঝুম কি বৃষ্টি। কি এক ভয়ঙ্কর অনুভূতি, এখনো লিখতে গিয়ে গা শিউরে ওঠে। টানা বৃষ্টি বয়ে যাচ্ছে, আমরা এক অজানা ভয়ের মধ্যে সময় পার করছি। আর তখনই ঘটলো সেই ঘটনা। হঠাৎই একটা ঝনঝন শব্দে কে যেন আমাদের গেট ধরে ঝাঁকাচ্ছে। ভয়ে আমরা তিনজন পাথর হয়ে গেছি, চুপ করে আছি, কেউ কথা বলছি না। একটানা শব্দ হয়েই যাচ্ছে। কিছুক্ষণ পর শব্দটা থেমে গেল। আম্মু আর ভাইয়া দেখার সিদ্ধান্ত নিল। ভাইয়া বলল, ছাদে গিয়ে দেখি কে। আম্মু বলল, না দরকার নাই। আমি বললাম, জানালার পর্দা সরিয়ে দেখি। তারপর পর্দা একটু ফাঁকা করে গেটের দিকে তাকিয়ে ভাইয়া বলে, অন্ধকারে কাউকে দেখা যাচ্ছে না। আম্মু, ভালো করে আশেপাশে চেয়ে দেখো, কেউ নেই। হঠাৎই আকাশে বিদ্যুৎ চমকানোর আলোতে দেখলো কে যেন দাঁড়িয়ে আছে গেটের কাছে। ছোট, কিছুটা বামন আকৃতির একজন বুড়ো মহিলা, যার পরনে ছাই বা ময়লাটে একটা সাদা শাড়ি, মাথায় বড় করে একটা ঘোমটা টানা। ঘোমটার কারণে মুখ দেখা যাচ্ছে না। জানলা থেকে একটু সরে আসলো সে এবং বলল, মা, একটা বুড়ো মহিলা দাঁড়িয়ে আছে। আম্মু, মনে হয় কোনো বুড়ো মানুষ বিপদে পড়েছে, চলো দরজা খুলি দেখি কে। আম্মু আর ভাইয়া কোনো প্রকার ভৌতিক ভয় পাচ্ছিল না। তারা ভাবলো কে জিজ্ঞেস করি। কিন্তু আমি সেই ছোটবেলা থেকেই এই অতি প্রাকৃত জিনিসে অনেক ভয় পাই। আমি বললাম, যেও না, ভয় লাগছে। আম্মু বলল, গেট তো লক করা, জাস্ট দরজাটা খুলবো, দেখবো কে। তারা দরজা খুললো এবং দেখলো কেউ একজন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, যার মাথাটা ঘুমটার কারণে দেখা যাচ্ছে না। মুখের স্থানে কেমন যেন অন্ধকার। আম্মু বলল, কে আপনি, কি চান? এই ঝড় বৃষ্টির রাতে কোথা থেকে এসেছেন? সে মুখ না তুলে কেমন অদ্ভুত ভাবে মাথা নাড়ছে। আমি সেই দৃশ্য আজও ভুলতে পারি না। কেমন নারী পুরুষ মিশ্রিত কণ্ঠে বলল, দরজা খোলো, খোলো, দরজা খোলো। এত ভয়ঙ্কর ছিল সেই কণ্ঠস্বর। আম্মু ঠাস করে দরজা বন্ধ করে দিয়ে বলল, এ তো মানুষের কণ্ঠস্বর মনে হচ্ছে না। আমি চিৎকার দিয়ে কান্না শুরু করেছি। ওই
খোলো, দরজা খোলো। সামনের দরজার পর পেছনের দরজা ধরে ধাক্কা দিচ্ছে আর বলছে দরজা খোলো। কখনো ডান দিকের জানালা, কখনো বাম দিকের জানালা, সবকিছু হচ্ছে খুব দ্রুত। একজন বৃদ্ধ মহিলার ক্ষেত্রে এত দ্রুত, এই জানালা থেকে ওই জানালায়, এই দরজা থেকে ওই দরজায় মুভ করা কোনোভাবেই সম্ভব না। আমার আম্মু বুঝতে বাকি রইল না ওই বুড়ি মহিলা আসলে কে। আম্মু আমাদের দুজনকে দুই হাতে চাপড়ে ধরে শুধু সূরা পড়তে লাগলো, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ আয়াতুল কুরসি। খুব জোরে জোরে পড়তে থাকলেন। এভাবে কতক্ষণ সময় কেটে গেছে বলতে পারবো না। হঠাৎ ভাইয়ার ডাকে আমাদের চৈতন্য ফিরে পেলাম। আম্মু পড়া বন্ধ করলো। ভাইয়া বলল, শব্দ আর হচ্ছে না। আশ্চর্যজনক বিষয় হলো আয়াতুল কুরসির এত ক্ষমতা, অথচ আমরা এর গুরুত্ব সব সময় বুঝতে পারি না। সেই রাতে এত বড় বিপদ থেকে রক্ষাকারী অলৌকিক বাণী হলো আয়াতুল কুরসি। কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে আসলো। তখনও আমাদের ভয় পুরোপুরি কাটেনি। হঠাৎ আবার বাইরের গেটে ঠক 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 শব্দ। কে যেন ডাকছে ভাইয়ার নাম ধরে। না, এবার ভৌতিক কোনো বিষয় নয়। কণ্ঠস্বরটা আমাদের পরিচিত। বুঝতে পারলাম এটা আমাদের কাজিন শাহজাহান ভাই। কাক ভেজা হয়ে গেটে দাঁড়িয়ে আছে। আমরা যেন প্রাণ ফিরে পেলাম। তাড়াতাড়ি তাকে গেট খুলে ভেতরে ঢোকালাম। এভাবেই সেই ভয়াবহ রাতের সমাপ্তি ঘটল। আমাদের বাড়িটা এখনো আছে, তবে বহু বছর আর সেখানে আমরা কেউ থাকি না। বাড়িটাও এখন আর একতলা নেই, এখন ভাড়া দেওয়া হয়েছে নিচতলায়। আমরা যখন যাই তখন দোতলায় থাকি। দোতলাটা সবসময় তালা বন্ধ থাকে। আপনি যখন আমাদের এলাকায় আসবেন, নিমন্ত্রণ রইল সেই ভয়ঙ্কর সুন্দর মেহগনি গাছে ঘেরা বাড়িতে। আমি জানি না মানুষ কেন বলে জিন ভূতে বিশ্বাস করে না। আমরা যদি মুসলিম হই তাহলে তো কোরআনে উল্লেখ আছে জিন জাতির কথা। সেই রাতে যদি অবিশ্বাসী লোকগুলোর কোনো একজন থাকতো, বুঝতে পারতো ভয় কাকে বলে আর পৃথিবীতে জিন ভূত আছে কিনা। রাব্বি মাঝে মাঝে বলে সমাজের কিছু সংখ্যক মানুষ জিন ভূত বিশ্বাস করি না, কিন্তু অন্ধকারে সিঁড়ি দিয়ে নামার সময় কিংবা অন্ধকার রুমের ভেতরে ভয় পাই। যদি তারা এগুলো বিশ্বাসই না করে তাহলে তাদের কিসের ভয়? চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সালটা ছিল 2019 সালের জানুয়ারি মাসের কনকনে শীত। আমি একটি বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালাই। মৃত লাশ নিয়ে যাই মাঝে মাঝেই বিভিন্ন জেলায়। একদিন একটা ফোন পেয়ে আমি অফিসে গিয়ে খবর পাই একটা মৃত লাশ নিয়ে আমাকে রাজশাহীতে যেতে হবে। আমি লাশটাকে দেখলাম, খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। লাশ একটা মেয়ের, সুন্দর, মনে হয় কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়তো। মাথার এক পাশ থ্যাঁতলানো, চুলগুলো এলোমেলো, দেহের বিভিন্ন স্থান থেকে রক্ত ঝরছে। মেয়েটি হোস্টেলে থাকায় এখানে তার কোনো গার্ডিয়ান নেই। তার কয়েকজন শিক্ষক এবং সহপাঠীরা মিলে লাশটাকে অ্যাম্বুলেন্সে তুলে দেয়। লাশটা নিয়ে আমায় একাই যেতে হবে। আমি মাঝে মাঝে এমন লাশ নিয়ে প্রায় অনেক জেলাতে যাই, কিন্তু আমার হেল্পার রকিকে সাথে নিতে হয়। সন্ধ্যা হয়, ঠিক ওই সময় রকিকে সাথে নিয়ে রওনা দিলাম। একটানা 4-5 ঘন্টা গাড়ি চালিয়ে একটা স্থানে এসে কিছু খাওয়ার জন্য গাড়ি থামালাম। তারপর খেয়ে দিয়ে আবারও রওনা দিলাম। কয়েক কিলোমিটার যাওয়ার পর হঠাৎ একটা চাকা বাস্ট হয়ে যায়। গাড়ি থেকে নেমে দেখলাম চাকা বাস্ট হয়ে গেছে। এক্সট্রা চাকার জন্য গাড়িতে খোঁজ করে দেখি ভুল করে এক্সট্রা চাকা নেওয়া হয়নি। সাথে থাকা আমার হেল্পার রকি বলে, ভাই, চাকা যেহেতু নাই, আমরা যেখানে খাওয়া দাওয়া করছিলাম ওইখানেই দেখি চাকা সারাতে পারি কিনা। এই কথা বলে আমার কাছ থেকে কিছু টাকা আর নষ্ট চাকাটা নিয়ে রওনা দিল সে। গাড়িটা রাস্তার একপাশে সাইড করা ছিল। কতক্ষণ লাগতে পারে এই চিন্তা করতে করতে গাড়িতে গিয়ে বসলাম। গাড়িটা হাইড্রোলিক জগ দিয়ে স্ট্যান্ড করা ছিল, তাই এইটাও চিন্তা করছিলাম একা একা এইভাবে থামানো একটা গাড়ি নিয়ে কতক্ষণ অপেক্ষা করব। এমনিতেই জায়গাটা নীরব। একটু পর পর 1-2টা ডিস্ট্রিক্ট বাস সাঁই সাঁই করে চলে যাচ্ছে।
পাশে কোনো মানুষজনের চিহ্ন নেই। রাত প্রায় 10টা, কি আসবে হাইওয়েতে? আমি একটা সিগারেট ধরিয়ে একটু পর পর একটা একটা করে টান দিচ্ছি আর চাকা আসার ব্যাপারটা নিয়ে চিন্তা করছি। লুকিং গ্লাসে রকি আসার পথে তাকিয়েছিলাম। হঠাৎ ভেতরে থাকা লুকিং গ্লাসে চোখ আটকে গেল। চোখটা সরিয়ে পেছনে তাকাতে দেখলাম না, কিছুই না, সব ঠিক আছে। আবার যখন সিগারেটে টান দিয়ে লুকিং গ্লাসের দিকে তাকালাম তখন ভয়ে স্থির হয়ে গেলাম। আমি দেখলাম মেয়েটার লাশটা উঠে বসে আছে। এবার আমি ঘাড় ঘোরাতে সাহস করলাম না। আমার মনে হচ্ছিল দাঁতে দাঁত লেগে আসবে। হঠাৎ পেছন থেকে মেয়েটা বলে উঠল, ভাইয়া আমি পানি খাবো, পিপাসায় গলাটা ফেটে যাচ্ছে। আমি অনিচ্ছা সত্ত্বেও পেছনে তাকিয়ে দেখি মেয়েটার সত্যি শোয়া থেকে উঠে বসেছে আর শরীরের দাগগুলো নেই। থ্যাকলানোর দিকটা বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে সে অজ্ঞান হয়েছিল, এখনই জ্ঞান ফিরেছে। মেয়েটা আবারও বলতে লাগলো, ভাইয়া আমার খুব পানির পিপাসা লেগেছে, আমাকে একটু পানি দেন। কেন জানি মুহূর্তের মধ্যে আমার ভেতর থেকে সব ভয় কেটে গেছে। মেয়েটাকে দেখতে স্বাভাবিক লাগায় আমি একটা পানির বোতল এগিয়ে দিলাম। পানিটা পেয়ে সে এক নিঃশ্বাসে শেষ করে কেমন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমি মুহূর্তে ভাবছি, আহা জীবন, কি দারুণ আমাদের চিকিৎসা ব্যবস্থা। একটা অজ্ঞান হওয়া জীবিত মেয়েকে লাশ বানিয়ে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিয়েছে। এগুলো ভাবতে না ভাবতেই মেয়েটা আমার দিকে মুখ করে বলতে লাগলো, জানো ভাইয়া, এই পানির জন্য আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমার ভার্সিটি বন্ধ হয়ে যাওয়ায় বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে বাস স্ট্যান্ডে আসি। আমি রিক্সা থেকে নেমে ভাড়া দিলাম। যখন একটু সামনে এগুলাম খেয়াল করতে পারিনি কখন একটা দ্রুতগামী বাস আমার সামনে এসে পড়েছে। চোখের পলকে বাসটার আঘাত খেয়ে সামনে পড়ে যাই আর বাসটা ব্রেক করতে না পেরে আমার মাথার ঠিক বাম সাইড দিয়ে চলে যায়। যাওয়ার সময় আমার সমস্ত শরীরটাকে কয়েকবার রাস্তায় পিষ্ট করে যায়। অ্যাক্সিডেন্টের বেশ কিছুক্ষণ পর পর্যন্ত জীবিত ছিলাম। মেয়েটার মুখে এই কথাগুলো শুনে আমার বাক রুদ্ধ হয়ে গেছে। আমি যেন আমার মধ্যে নেই, আমি শুধু শুনছি। তারপর মেয়েটা বলছে, চিৎকার করে বলতে পারিনি, আমাকে কেউ পানি দাও, পিপাসায় আমার গলা ফেটে যাচ্ছে। খুব শব্দহীন আর্তনাদ করে পানির জন্য কুমড়ে কেঁদে উঠেছিলাম, কিন্তু আমাকে এক ফোঁটা পানি কেউ দেয়নি। যখন শেষ নিঃশ্বাসটা ফেললাম একজন এসে আমাকে পানি খাওয়াতে চাইল, কিন্তু পানির এক ফোঁটাও গলা দিয়ে নামলো না, গাল বেয়ে পড়ে গেল। আমার নিথর দেহটা অ্যাম্বুলেন্সে তোলা হলো। আমার আইডি কার্ড দেখে ভার্সিটি থেকে তথ্য নিয়ে আমার কয়েকজন বন্ধু আর শিক্ষককে খবর দেয়া হয়, আর তারাই আপনার গাড়িতে তুলে দিয়েছে আমাকে বাড়িতে পৌঁছে দিতে। মেয়েটা এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটু চুপ করে আবারও বলল, ভাইয়া আমার আব্বা আম্মা আর ভাই বোনকে বলবেন আমার জন্য যেন না কাঁদে, আর আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে পানি খাওয়ানোর জন্য। এই কথা বলে মেয়েটা আবার শুয়ে পড়ে। ততক্ষণে আমার হেল্পার রকি চাকা ঠিক করে এসে বলল, ভাই চলেন, চাকা ঠিক হয়ে গেছে। আমি শুধু পেছনে তাকিয়ে আছি। রকে গায়ে হাত দিয়ে ধাক্কা দেওয়ায় আমার নীরবতা ভাঙে, আমার সম্বিত ফিরে পাই আমি। রকির ইশারা পেয়ে খেয়াল করলাম আমার পুরো শরীর ঘামে ভেজা। এ বিষয়ে রকিকে কিছু বললাম না, চাকাটা লাগিয়ে আবার রওনা দিলাম। মেয়েটার বাড়ি যেতে যেতে পরদিন সকাল 9টা বেজে যায়। মেয়েটার লাশ পেয়ে মেয়েটার বাবা মা ভাই বোন কান্নাকাটি শুরু করে দিল। আমি ওইখানে বেশিক্ষণ অপেক্ষা করতে পারলাম না। মেয়েটার বলা কথাগুলো কারো কাছে বলতে পারিনি। গাড়ি স্টার্ট দিয়ে ঢাকার দিকে রওনা দিলাম। মনটা খারাপ করে একটানা গাড়ি চালিয়ে যখন আবার ওই রাস্তায় আসলাম যেখানে গাড়ি নষ্ট হয়েছিল, সেখানে এসে দেখলাম মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে আছে, সুন্দর একটা হাসি দিয়ে হাত নাড়িয়ে আমাকে বিদায় জানাচ্ছে। এটা দেখে আমার মনটা কেন যেন এক অজানা কারণে ভালো হয়ে গেল। ভালো একটা স্বস্তি নিয়ে ঢাকায় ফিরে চলে আসলাম। কোনো ভয় পাইনি, তবে এই রহস্যময় ঘটনাও আজও আমায় ভাবায়। এই বলে রিয়াদ ভাই তার ঘটনা শেষ করলেন। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
সম্মানিত শ্রোতা, আমি মোহাম্মদ রিফাত সরকার, বাড়ি দিনাজপুর জেলার ফুলবাড়ি শহরে। পড়ালেখার সুবাদে কুড়িগ্রাম জেলাতে থাকতে হয়। আমি কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের 3য় বর্ষের ছাত্র। ঘটনাটি আমার সঙ্গে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। যাই হোক, ঘটনা শুরু করা যাক। পলিটেকনিকে চান্স পাওয়ার পর যেহেতু কুড়িগ্রামে থাকতে হবে, সেই জন্য একটা মেস খুঁজছিলাম। মেস তেমন পছন্দ হচ্ছিল না, মন মতো হচ্ছিল না, তাই একটু নিরিবিলি পরিবেশ পেলে লেখাপড়ার জন্য ভালো হয় সেরকম একটি মেস খুঁজতে লাগলাম। কিন্তু পলিটেকনিক থেকে 10 মিনিট হাঁটতে হয়। কোনো এক সমস্যার কারণে মেসটির নাম উল্লেখ করব না। যাই হোক, মেসটিতে আমার বাবা এসে আমাকে রেখে গেল এবং এই মেসটি আমার খুব পছন্দ হয়েছিল। এটি অনেক নিরিবিলি একটি জায়গা, বড় বড় আম গাছ ছিল, মনে হয় অনেক পুরনো গাছ। ওই মেসে আমি সবার থেকে ছোট। প্রথম মেসে ভালো না লাগলেও পরে সবার সাথে মিলেমিশে অনেক ভালো লাগতে শুরু করে। এইভাবে 2 মাস কেটে যাওয়ায় আমার মিড টার্ম পরীক্ষা শুরু হয়। আমাদের মেসের বোর্ডার সংখ্যা ছিল 15 জন, আর সবাই ছিল আমাদের মেসের বড় ভাই। আমি ছোট দেখে আমাকে সবাই খুব আদর করত। আমি শুধু সেই মেসের সিভিল ডিপার্টমেন্টে পড়তাম, আর বড় ভাইরা কম্পিউটার ডিপার্টমেন্টে পড়তো। পরীক্ষার রুটিন পেলাম, সবার পরীক্ষা আমার 2 দিন আগে শেষ হয়ে যাবে। পরীক্ষা শুরু হয়ে গেল, বড় ভাইদের পরীক্ষা শেষ হয়ে যাবে, আর একটা পরীক্ষা বাকি আছে। কিন্তু সেদিন রাতে সবাই এক রুমে বসে অনেক টেনশনে ছিল। আমি রুমে ঢুকেই বলি, কি হয়েছে, সবাই চুপচাপ কেন? নাজিউর রহমান নামে একজন বড় ভাই বলে উঠল, তুমি মেসের সব থেকে ছোট দেখে তোমার কিছু বলিনি, তুমি ভয় পেতে পারো। আমি কিছুই বুঝতে পারছি না, কিসে ভয় পাবো বলো না। একজন বড় ভাই বলেন, এই মেসে থাকাকালীন অনেকে অনেক কিছু দেখেছে, যা ভৌতিক কিছু। আমি শুকনো গলায় বললাম, ওই আমি তো কিছু দেখিনি। ভয় পেলেও তাদের দেখে একটু হেসে উড়িয়ে দেই। আসলে জিন জাতিকে বিশ্বাস করি, আল্লাহ তাদের পৃথিবীতে প্রেরণ করেছেন, কিন্তু কখনো দেখিনি, তাই তেমন একটা ভয় পাই না। তখন রমজান মাস, 14 রমজান ছিল 3টি। সবাই চলে যাবে দেখে সবাই মিলে একসাথে বাজারে গেলাম একটি বড় মাছ কিনে আনতে, সেহরি করার জন্য। তারপর ইফতার খেয়ে নামাজ পড়ে বসে থাকি। একটু পর খালা এসে মাছ রান্না করে দিয়ে যায়। এসে রুমে ঘুমিয়ে পড়ি। তারপর মসজিদে অ্যালার্ম শুনে সেহরি খাওয়ার জন্য উঠি, সবাইকে ডাক দেই। আমি বাথরুম থেকে অজু করে খাবার নিয়ে রুমে আসি। আমি সবার খাবার রুমে নিয়ে যা দেখি তা আমি বিশ্বাস করতে পারি না। আমি ভালোভাবে দরজার ছিটকিনি লাগিয়ে দেওয়ার পরেও একটি বিড়াল ঢুকে মাছগুলো সব খেয়ে ফেলেছে। তখন বিড়ালটা ওইখানে বসে কাঁটা চিবাচ্ছে। সবাই এটা দেখে আমাকে বকাবকি করতে শুরু করলো। বলল, তুই ভালো করে লাগাসনি। একটু রাগ হয়ে কাচের গ্লাস সামনে ছিল, তাই দিয়ে বিড়ালটার দিকে ছুঁড়ে মারলাম, আর বিড়ালটার মাথায় সেটি গিয়ে লাগলো। তারপর সবার জন্য একটা ডিম ভেজে সবাই সেহরি করে নিজ নিজ রুমে। তারপরে তারা সবাই ঘুমিয়ে যায়। পরের দিন সবাই পরীক্ষা দিয়ে এসে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আমিও পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়লাম। তারপর ঘুমের মধ্যে আজব একটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন ছিল এমন যে বিড়ালটিকে আমি রাতে আঘাত করেছিলাম সে অনেক করুণ গলায় কাঁদছে, তার পাশে একটি অবয়ব দাঁড়িয়ে আছে এবং রাগান্বিতভাবে আমার দিকে তাকিয়ে আছে এবং আমাকে শাসাচ্ছে, এবং সেই অবয়বটা ধীরে ধীরে বিকট হতে শুরু করলো। আমার ঘুম ভেঙে যায় বীভৎস চেহারা দেখে। ঘুম ভেঙে দেখি 4:40 বেজে গেছে। নিজেকে সান্ত্বনা দিয়ে বললাম, এটা তো একটা স্বপ্ন মাত্র। তারপর সন্ধ্যার আগে আগে ইফতার নিয়ে বসলাম। ইফতার শেষ করে নামাজ পড়ে এসে পড়তে বসলাম। একটু পর খালা এসে আমার একার জন্য রান্না করে দিয়ে চলে গেল। যেহেতু রমজান মাস, রাতের খাবার খেয়ে সেহরির খাবারটা নিজের রুমে নিয়ে ঘুমিয়ে পড়লাম। হুট করে আমার ঘুম ভেঙে গেল 3টার দিকে। মেসের ছাদে কি জানি অনেক জোরে জোরে হাঁটা চলা করছে আর অনেক শব্দ করছে। আমি খুব অবাক হলাম, মেসে তো কেউ নেই, ছাদে কে হাঁটা চলা করবে? আমি একটু সাহস জগিয়ে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে ফোনের টর্চ লাইটটা অন করে ছাদে যাই। ছাদে গিয়ে দেখি কিছুই নেই, সবই স্বাভাবিক। আমি যখন ফিরে আসব তখনই দেখি আম গাছের উপরে 3 জন লম্বা চুলওয়ালা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে এবং তাদের চোখ বড় বড় লাল। বিভৎস হাসি দিয়ে তারা অদৃশ্য হয়ে গেল।
আমি আর নিজেকে সামনে রাখতে পারছিলাম না। যা যা দোয়া আছে পড়তে শুরু করলাম। পড়তে পড়তে রুমে আসলাম ভয় ভয় করে। সেখানে একটা হাসির শব্দ আমার কানে বাজে। রুমে এসে ভয়ে ভাবতে শুরু করলাম, এসব কি হচ্ছে আমার সাথে, আমি কিছুই বুঝতে পারছি না। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। তারপর আমি আবারও এসব মনের ভুল ভেবে কাটিয়ে দেই। তবুও মনের ভেতরে একটা ভয় থেকে গেছে। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে এক মেসের বড় ভাইয়ের ফোন এলো। আমাকে বলল মেসে একটা ফাইল রেখে এসেছি, আমি যেন ফাইলটা নিয়ে আসি। একটা কথা বলে রাখা ভালো, সে আমার রুমমেট ছিল এবং তার নাম ছিল সাদিক। তারপর আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, যাক ভালোই হলো, কোনো সমস্যা হবে না। তাহলে ভাই যদি আসে তাহলে কালকেই আমি চলে যাব। ঠিক ইফতারের আগে সাদিক ভাই চলে আসলো। ভাইয়া কেন জানি আমার সাথে ঠিকভাবে কথা বলছিল না। হুট করে আকাশ অন্ধকার হয়ে এসে বৃষ্টি শুরু হয়, ইলেকট্রিসিটিও চলে যায়। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে বাথরুমে যাই। এমন অবস্থায় আমি বাথরুমে থাকাকালীন সাদিক ভাই ফোন দিল। আমি ভাবলাম সাদিক ভাই আবার কেন ফোন দিচ্ছে। 2-3 বার যখন ফোন দিল আমি এবার ফোনটা ধরলাম। আমি কিছু বলার আগেই বলে উঠল, আমি আজকে যেতে পারবো না, তুই চলে যাস বাড়িতে, আমি পরে ওইটা নিতে আসবো। কথাটা শোনার পর আমি অনেকক্ষণ চুপ হয়ে থাকলাম। ভাবলাম আমি তাহলে এতক্ষণ কার সঙ্গে আছি। আমি বাথরুম থেকে বেরিয়ে ভয়ে ভয়ে রুমের দিকে এসে দেখি সেই বিভৎস চেহারা আমার খাটের ওপরে বসে আছে। আমি এটা দেখার পর পেছনে ঘুরে দৌড় দিয়ে দেখি আমার সামনে দুটো অবয়ব দাঁড়িয়ে। পুরো মেস নিস্তব্ধ হয়ে গেছে। আমি সেন্সলেস হয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না। ভয়ে আমার সমস্ত শরীর নিস্তেজ হয়ে যাচ্ছিল। এমতো অবস্থায় বুকে অনেক ব্যথা অনুভব করি। দেখি ওই বিড়ালটা আমার বুকের উপরে বসে আছে এবং বিষণ্ণ গলায় সে বলতে লাগলো, এটিকে আমরা ছিঁড়ে খাবো। চোখ বন্ধ করে আজান দিতে শুরু করলাম। আজান দিয়ে অজ্ঞান হয়ে কখন পড়ে গেছি নিজেও জানি না। পরদিন সন্ধ্যাবেলা চোখ খুললে আমি দেখতে পাই খালা, এলাকার কয়েকজন লোক আমার পাশে। খালা বলে, আমি একটু আগে রান্না করতে এসে দেখি তুমি বাইরে পড়ে আছো, তোমার বুকে অনেক কাটাছেঁড়া দাগ। আশেপাশের অনেক লোকজন এসে যায়, তারপর তোমাকে নিয়ে খাটে শুইয়ে দেয়া হয়। তারপর ওই এলাকার একজনকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ভয়ে 2-3 দিন ধরে ঘটে যাওয়া আমার সাথে সব ঘটনা খুলে বলি। তারপর ওরা আমার বাবাকে ফোন দিয়ে সব ঘটনা বলে এবং হুজুর নিয়ে আসে। কুড়িগ্রামে আমি আমার বাবাকে দেখে হাওমাও করে কাঁদতে শুরু করি। বাবা মা আমার বুকের অবস্থা দেখেও কাঁদতে শুরু করে। তারপর হুজুর আমার কাছে থেকে সব ঘটনা জানতে চায়, আমি হুজুরকে সব বলি। তারপর হুজুর নাকি তার পালিত জিন দিয়ে খবর নেয়। খবর নিয়ে জানতে পারে যে সেই বিড়ালের বাচ্চাটি যেটিকে আমি মেরেছিলাম কোনো সাধারণ বিড়ালের বাচ্চা ছিল না, সেটি একটি খবিস জিন। হুজুর সেই নিকৃষ্ট জিনগুলোকে বলে আমাকে ছেড়ে দিতে, কিন্তু তারা কোনোভাবেই রাজি হয় না। হুজুর তাদের বলে তাদেরকে বোতলবন্দি করবে। এই কথা শুনে তারা কিছু শর্ত দেয়। শর্তগুলো ছিল এমন, সাদা ছাগল, 2টা সাদা কবুতর জবাই করে রক্ত দিতে হবে এই আম গাছের তলায়, আর ওকে এই মেস পরিত্যাগ করতে হবে। সেই মোতাবেক আমি মেস মালিককে খবর দিয়ে সব জানাই। তিনি সব ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন এবং আমি বাসায় চলে আসি। বাসায় আসার পর অনেকদিন জ্বর ছিল। পরে শুনি মেস মালিক জোড়া সাদা ছাগল ও কবুতর দুটি ওইখানে জবাই করে দেয়, আর আমি অন্য একটা মেসে উঠে পড়ি। আমি এই এলাকায় থাকতে পারবো না, আমি ওই এলাকাতে পা মারাই না। আল্লাহ রহমতে আমি এখন সুস্থ আছি। আল্লাহ যে এমন পরিস্থিতিতে কাউকে যেন না ফেলে সেই দোয়া করি। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সালটা ছিল 1974-75-এর দিকে। কোথাও থেকে একটা মহিলা ও তার ছেলে আসলো। দেখতে অনেক লম্বা, যেমন বিহারের মহিলারা হয়। তখনকার যুগে আমার বাবা মা ছিল গ্রামের সর্দার। আমার বাবা যেভাবে বলতো গ্রামের সবাই সেভাবে চলতো। ওই মহিলা এসে একটি আশ্রয় খুঁজছিল। সবাই আমার বাবার কাছে যেতে বলল। তখনকার মানুষ একটু সহজ সরল টাইপের হতো। আমার বাবা ওই মহিলাকে বলল, এখন তো তেমন ঘর নেই, ওইদিকে চৌধুরী বাড়িতে একটা ঘর খালি আছে, আমি তাদের সাথে কথা বলে দেখি, এতদিন তুমি আমার বাড়িতে থাকো। ওই মহিলা ও তার ছেলে আমাদের বাড়িতে থাকতে শুরু করলো এবং আমার বাবা চৌধুরী বাড়ির মানুষদের সঙ্গে কথা বলে মহিলার থাকার ব্যবস্থা করে দিল। আশেপাশে তেমন ঘর ছিল না, 2-1টা ঘর ছিল। বেশ বছর 2 কেটে গেল।
ওই মহিলা ও তার ছেলে পাহাড় থেকে কাঠ কেটে বিক্রি করে সংসার চালাতো। মাঝখানে কিছুদিন যাওয়ার পর থেকে মা ছেলের ঝগড়া শুরু হলো রাত বিরাতে। একটা সময় কিছুদিন পর ছেলেটা বসন্ত রোগে আক্রান্ত হয়। আশেপাশে যারা আছে তারা দেখে ছেলেটার বসন্ত রোগ হয়েছে। একদিন আমার বাবা ফজরের নামাজ পড়তে যায় এবং সেখানে ওই বাড়ির মহিলার আশেপাশের লোকজন বলে গতরাত্রে ওই মহিলা নাকি অনেক কান্নাকাটি করেছে আর ঝগড়া করেছে। নামাজ শেষ করে সবাই সিদ্ধান্ত নিল মহিলার বাড়িতে যাবে সকাল সকাল। সবাই গেল ওই বাড়িতে। যখন ওই মহিলাকে ডাকা শুরু করলো, ওই মহিলা একটা লম্বা দা হাতে বেরিয়ে আসলো আর আমার বাবার দিকে তেড়ে আসলো আক্রমণ করতে। সবাই ওই মহিলাকে থামিয়ে বলল, কি হয়েছে তোমার, এরকম করছো কেন? ওই মহিলা গত রাতে সব ঘটনা খুলে বলতে শুরু করলো। আমি ওই মহিলাটির মতো করে বলছি, আপনারা সবাই জানেন আমার ছেলেটা অনেক দিন ধরে বসন্ত রোগে আক্রান্ত। সে গত রাতে মারা গেছে। রাত বেশি হয় কাউকে ডাকতে পারিনি এবং আমি অনেক কান্নাকাটি করছিলাম। মধ্যরাতে দেখি সর্দার সাহেব আমার বাসায় আসছে এবং দরজা খুলতে বলছে। এসে বলতে শুরু করলো, তোমার ছেলের মৃত্যুর খবর পেয়ে এসেছি। আমার মাথায় তখন আর কোনো কিছু কাজ করছিল না, তাই ওনাকে ঘরে আসতে দিলাম। কিছু সময় কেটে যাবার পর উনি বলতে লাগলো, রাত অনেক হয়েছে, কালকে তোমার ছেলের দাফন কাফন করতে হবে, অনেক কাজ বাকি আছে। তার চেয়ে বরং আমি লাশের পাশে থাকি, তুমি একটু বিশ্রাম করো। আমি বললাম, না সমস্যা নেই, আমি আছি, কালকে সকালে সকালে অনেক কাজ, তুমি একটু বিশ্রাম করো। উনি জোরাজুরি করতে লাগলেন। আমি অন্য রুমে গিয়ে শুয়ে পড়লাম সেই জোরাজুরির কারণে। অনেক চেষ্টা করেও ঘুমাতে পারিনি একটুও। কিছুক্ষণ পর খেয়াল করলাম উনি এদিক সেদিক করছেন। আরও কিছু সময় কেটে যাওয়ার পর দেখি উনি আমার দিকে আসছেন এবং আমি ঘুমিয়ে গেছি কিনা সেটা দেখছেন। আমি ঘুমের ভান করে থাকলাম। দেখছি উনি কিচেনের দিকে যাচ্ছেন। আমি ওনার পেছন পেছন গেলাম যাতে উনি বুঝতে না পারেন। দেখি উনি কিচেনে কি যেন খোঁজাখুঁজি করছেন। দেখি হাতে লবণ নিয়ে আসছেন। আমি আবার শুয়ে পড়লাম। লবণগুলো নিয়ে আমার ছেলের পাশে বসলো। আমার বুঝতে বাকি রইল না এটা কি ছিল, তাই কিচেন থেকে বড় দা নিয়ে আসলাম। এক পাশে দেখতে লাগলাম উনি কি করে। আমার ছেলের গায়ে আঘাত করতে শুরু করলো এবং আমার ছেলের গা থেকে মাংস খেতে শুরু করলো। আমি দা নিয়ে ওনার দিকে তেড়ে আসলাম, ওনাকে আঘাত করলাম। আঘাত করার সাথে সাথে দেখি উনি একটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো। ভয়ঙ্কর লোমে ভরা তার শরীর, এত ভয়ঙ্কর চেহারা আমি জীবনে কখনো দেখিনি। তা সে আমাকে হামলা করতে চেষ্টা করছে। ওনাকে দা দিয়ে আমি আঘাত করছি, সঙ্গে সঙ্গে দরজা খুলে বের হয়ে যাই এবং খুব ভয়ঙ্কর ভাবে চিৎকার করতে থাকি। ওনার সাথে যুদ্ধ করতে করতে কখন যে ফজরের আজান দিয়ে দিয়েছে আমি জানি না। দেখি হঠাৎ সব চুপ হয়ে গেছে। আমার তান্ত্রিক বিদ্যা জানা ছিল, তাই আমাদের কিছু করতে পারেনি। একটা ব্যাপার, সকালে সে লাশটাকে দাফন করে ফেললো। এরপরে মহিলা কোথায় গেছে কেউ দেখেনি। এরপর প্রায় 10 বছর পরে সেই চৌধুরী বাড়িতে একটা বিবাহ অনুষ্ঠান হয়েছে। সবার মতো আমরাও বিবাহতে গিয়েছিলাম। মেহেদি রাতে অনেক ধুমধাম করে আয়োজন চলছিল। মধ্যরাত্রে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। যখন ঘুম ভাঙে দেখি সবাই আমাকে রেখে চলে গেছে। আমি দেখছিলাম আমার বাড়ির আশেপাশের কেউ আছে কিনা। দেখি কেউ নেই, তাই একা যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সবাই আমাকে রাতে যেতে বারণ করছিল, আমি কারো কথা না শুনে যেতে শুরু করলাম। মনে মনে ভাবলাম 5 মিনিটের রাস্তা, এমন কি আর হবে। বিবাহ বাড়িতে তো মাইকের আওয়াজ ছিল, তাই ভয় করছিল না। আমি যখন হাঁটা শুরু করলাম, কিছু দূর যাওয়ার পরে দেখি আমার পেছন পেছন কেউ আসছে। পেছনে ফিরে দেখি কেউ নেই। আমি আবার হাঁটতে শুরু করলাম। এবার আওয়াজ হচ্ছে কোথাও থেকে। এবার পেছনে ফিরে যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি 2টা রাজহাঁস আমাকে পেছন থেকে তাড়া করছে। আমিও দৌড়াতে শুরু করলাম এবং চিৎকার করতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে বাড়ির উঠোনের সামনে এসে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি বাড়িতে শুয়ে আছি আর সকাল হয়ে গেছে। আমার মা জিজ্ঞেস করলো, কি হয়েছে কালকে? আমি রাতের সব ঘটনা খুলে বললাম। আমার মা রাতে না ফেরাতে খুব চিন্তা করছিল আর ঘুম আসছিল না তার। আমার চিৎকার শুনে আমার বাবা বের হলো বাসা থেকে এবং আমাকে দেখতে পায় সে। পরে একটা হুজুরের কাছে আমাকে নিয়ে যাওয়া হয়। হুজুর ঝাড়ফুঁক করে বলে,